আমরা সপ্তাহ ঘুরতেই এনটিভির পর্দায় চলে এসেছি, সাথে নিয়ে প্রাণ মিল্ক অ্যান্ড কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব জলের নিচের জাদুঘর সম্পর্কে কিছু তথ্য। ইউরোপের প্রথম পানির নিচে জাদুঘর তৈরি করা হয়েছে স্পেনের ল্যানজোরেত দ্বীপে। জাদুঘরটির নাম মুজিও আটলান্টিকো বা আটলান্টিক মিউজিয়াম। জাদুঘরটি যাত্রা শুরু হয়েছে ব্রিটিশ ভাস্কর জেসন ডিকেয়ার্স টেইলারের করা কতগুলো ভাস্কর্য নিয়ে। ল্যানজোরেত দ্বীপের লাস কলোরাডোস উপসাগরের 12 থেকে 15 মিটার গভীরে এই ভাস্কর্যগুলো স্থাপন করা হয়েছে। 2016 সালের মার্চে এই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন চিত্রশিল্পী সোহাগ পারভেজ। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আমাদের স্টুডিওতে পেলাম। অনেকদিন পরে আসলাম। হ্যাঁ, কেমন কাটছে এখন দিন? ব্যস্ততা কি নিয়ে? অনেক ব্যস্ততা বর্তমান সময়ে, প্রচুর বুক কভার করছি, অলংকরণ করছি। সামনে বইমেলা। আর আমাদের শিল্পীরা তো সবসময় ব্যস্ত থাকেন, ছোটখাটো কাজ নিয়ে, এক্সিবিশন বা আর্ট ক্যাম্প বা ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত থাকেন। তো পাশাপাশি আমরাও এখন, যেহেতু বইমেলা, কিছু শিল্পী আছে শুধু জল রং করেন, কিছু শিল্পী অ্যাক্রিলিক করেন, কিন্তু আসলে আমি এমন একজন শিল্পী, সবকিছুই টুকটাক করতে হয়। আর অলংকরণ তো ভালোবাসা থেকে তৈরি হয়েছে, এটা করতে হবেই আসলে। তুই যে ভালোবাসা থেকে কাজ করছেন, প্রচুর ব্যস্ততা, কটা বইয়ের কাজ এখন পর্যন্ত করা হয়েছে? আমার এবছরে বলা যায় এই 2 মাসের মধ্যে প্রায় শতাধিক আপ হয়েছে বই। তার মধ্যে শিশুদের বই বেশি, এবং শিশুদের বইয়ের ক্ষেত্রে পাশাপাশি বড়দের বইও আছে। শিশুদের বইগুলো করতে হয় কেন? কারণ সবসময় কিন্তু আমরা চাই যে ভালো কাজ হোক, আরো বেশি সূক্ষ্ম কাজ হোক। তো এই কাজগুলোতে আসলে শিশুদের কাজগুলোকে বাংলাদেশের এখন খুব জনপ্রিয়, এবং শিশুদের কাজ অনেক হচ্ছে বর্তমান সময়ে। হ্যাঁ, আপনার করা অনেকগুলো বইয়ের কভার আমি দেখেছি, বাচ্চাদের বইয়ের বিশেষ করে খুব কালারফুল, খুব সুন্দর থাকে, বইটা দেখলে আসলে একটা আগ্রহ পাওয়া যায়। প্রচ্ছদের আসলে এটাই অনেক বড় একটা বৈশিষ্ট্য। নিশ্চয়ই প্রচ্ছদের অনেক বড় বৈশিষ্ট্য। একটা ব্যাপার কি হচ্ছে যে শিশুদের বই তো রিয়েলিস্টিক হতে হবে, আর শিশুরা তো অ্যাবস্ট্রাক্ট বুঝে না। তো শিশুদের, যেহেতু আমি কিশোরদের বই বেশি করি, তো এক্ষেত্রে আমি বলবো যে শিশুদের বই করে যাচ্ছি। এবং শিশুদের বইয়ের যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো তাৎপর্য, যে বিষয়টা হচ্ছে যে শিশুদের বইয়ের যে মূল সিনক্সিস, অর্থাৎ যে বিষয়টা গল্প বা কবিতা, এটার মূল বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ছবি আঁকতে হয়। এটা মূল বিষয় ভিত্তি করে ছবি আঁকতে, অর্থাৎ চরিত্র, তার মধ্যে রং, তার মধ্যে বয়স, তার মধ্যে রেখা, সবকিছু মিলায় ছবিগুলো আঁকতে হয়। আচ্ছা, এটা কি সব ধরনের বইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি শুধু শিশুদের বইয়ের ক্ষেত্রেই বেশি প্রাধান্য দেয়? না, শুধুমাত্র শিশুদের বইয়ের জন্য। কারণ এটার মধ্যে একটা বড় ব্যাপার আছে যে রিয়েলিজম থাকতে হবে, রিয়েলিস্টিক থাকতে হবে, অর্থাৎ বাস্তববোধী হতে হবে। শিশুরা তো রঙের খেলা বুঝে, অর্থাৎ আপনাকে যে প্রমিনেন্ট রংটা ব্যবহার করবেন, সেটা মৌলিক হোক বা যৌগিক রং হোক বা যেই রংটাই হোক না কেন, আপনাকে শিশুদের মতো করে বোঝাতে হবে সেই রংটা, যাতে তারা আনন্দ পায়। কারণ শিশুরা তো, আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে শিশুরা কিন্তু একটা বই যখন খুলবে, তখন কিন্তু তারা আগে ছবিটা দেখবে, তারপরে কিন্তু লেখা। অর্থাৎ আগে যে ছবিটা দেখবে, সেই ছবিটা দেখবে যে ছবিতে প্রকৃতিতে কি আছে। সেই প্রকৃতি থেকে, যদি প্রকৃতি থেকে গরু, তাহলে মনে করবে সেটা গরুর গল্প। ঠিক আছে? তো শিশুদের মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আগে ছবি, তারপরে লেখা। আমি এটা সত্যি আপনার সাথে সাপোর্ট করছি, কারণ আমি নিজে যখন ছোট ছিলাম, যেসব বই দেখতাম ছবি আছে, ওগুলো দেখে আমি আগারও চেষ্টা করতাম। সবসময় কিন্তু আগে ছবি, তারপরে লেখা। তো একটা শিশু যখন জন্ম হয়, আস্তে আস্তে বড় হয়, সে কিন্তু আগে ছবি দেখে, আগে সূর্য দেখে, আগে মেঘ দেখে, আগে গাছ দেখে, তারপরে সরেয়া রস্যই আসে। তার ছবির উপরে নির্ভরশীল। অর্থাৎ শিশুদের বই অবশ্যই ছবিধর্মী হতে হবে এবং রিয়েলিস্টিক ধর্মী হতে হবে, এবং সেটা আমরাই করি, আমরা চেষ্টা করি। আর যে বড়দের বই বা অন্যান্য বইগুলো যখন প্রচ্ছদের কাজ করেন, তখন কোন বিষয়গুলো মাথায়? আসলে বড়দের বই একটু অ্যাবস্ট্রাক্ট থিমে হতে হয়, যেহেতু তাদের ভাবনা অনেক ডেপথ, বড়দের গল্পগুলো সেরকম অনেক ডেপথনেস। তো বড়দের বইয়ের কভার আসলে খুব মানসম্পন্ন হতে হয়, এবং খুব এর ফিলোসফি, অর্থাৎ এর এর গভীরতা কিন্তু অনেক বেশি, অর্থাৎ ভালো করে পড়তে হয়, এর মূল ব্যাখ্যাটা ভালো করে পড়তে হয়। অর্থাৎ যদি এটা চরিত্র থাকে 10 জন, তাহলে কিন্তু 10 জন চরিত্র প্রচ্ছদের উপর দিতে পারবো না, আমাকে 1 জন বা 2 জন দিতে হবে। তার সেইভাবে করতে হবে, অ্যাবস্ট্রাক্ট থিমের মধ্যে সেটা আনতে হবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমি কিন্তু শিশুদের বই অনেক বেশি মজা পাই। অর্থাৎ এবছরে আমি শিশুতোষ বই করেছি প্রায় শতাধিক। বই মেলার সিজন আর 7 দিন পরই শুরু হয়ে যাবে, তো এখন তো আপনাদের ব্যস্ততা, আপনি বলছিলেন অনেক ব্যস্ততা, এবং প্রচুর কাজ করছি, এবং পাশাপাশি তো
প্রচুর ব্যস্ততার পাশাপাশি কিন্তু নিজেরও ছবি আঁকতে হচ্ছে, তার ঘুমাতে হচ্ছে একটু, কারণ এত বেশি চাপ। মাঝে মাঝে আসলে মনে হয় 24 ঘন্টা অনেক কম সময়, অনেক। আর শীতের সময় তো দিনটা ধাম করে চলে যায়, খুব দ্রুত দিনটা চলে যায়, সে রাতে জাগতে হয়, এছাড়া উপায় থাকে না কখনো, কারণ অনেক বেশি লাইট দিয়ে বেশি কাজ করতে হয়। আবার শীতের সকালে ওঠা ঘুম থেকে অনেক কঠিন হয়ে যায়, খুব কঠিন। তো ভাই আবার প্রচ্ছদ নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আপনি তো প্রচ্ছদের কাজ, অলংকরণের কাজ অনেক দিন ধরে করছেন। এখন আমাদের দেশের শিল্পী যারা আছেন, অলংকরণের কাজে যারা আছেন ইনভলভ, তাদের বর্তমান অবস্থাটা যদি আপনি একটু বলতেন। আসলে আমি 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 যেটা মনে করি অ্যাজ এ পেইন্টার হিসেবে, একজন শিল্পী হিসেবে, যে একজন শিল্পী কিন্তু প্রথমে ছবি আঁকে, অর্থাৎ ছবি আঁকতে আঁকতে এই জায়গায় যায়, অলংকরণের দিকে যায় আস্তে আস্তে। যেমন আমার শুরুটা কিন্তু হয়েছিল খুব শখে, অর্থাৎ শিশু একাডেমির শিশু পত্রিকার মাধ্যমে। হ্যাঁ, শিশু পত্রিকার মাধ্যমে শুরুটা হয়েছিল। তো হুট করেই দেখলাম যে এই যে ভালোবাসা জন্মে গেছে, একটা মানুষের একটা সার্কেল তৈরি হয়ে গেছে, তখন আস্তে আস্তে একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো এই বিষয়গুলো না, আগে প্রথমে আমি শিল্পীদের প্রতি যে কথাটা বলবো সেটা হচ্ছে, বর্তমান সময়ে শিল্পীদের অবস্থান খুবই দুর্বল এবং খুবই মানে পাওয়া একেবারেই খুব রেয়ার, পাওয়া যায় না, এবং রিয়েলিস্টিক শিল্পীর খুবই অভাব। তো এই জন্য হয় কি, রিয়েলিস্টিক শিল্পের অভাব কারণও আছে, কারণ আমি মনে করি যে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোর জন্য প্রকাশকদের আরো আন্তরিক হওয়া উচিত। হ্যাঁ, প্রকাশকদের আরো আন্তরিক হওয়া উচিত, যে আমাদেরকে শুধু প্রকাশকদের লেখকদেরকে আন্তরিক হওয়া উচিত, এবং আমরা তো আন্তরিক হতে হবেই মাস্ট। তো এই জন্য সবকিছু মিলায় না কেন যেন একটু কম। আর আমি ইন্টারনেটের কথা বলবো, যে আমাদের দেশে ইন্টারনেটের প্রভাবটা এত বেশি বেড়ে গেছে যে একটা অনলাইন থেকে ছবি বের করে প্রচ্ছদ করে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের দেশের একটা রং আছে, আমাদের দেশের রেখা আছে, আমাদের দেশের জনসংখ্যার একটা রকম রূপ আছে, আমাদের দেশের শিশুদের একটা রকম পোশাক আছে, সবারই সক্রিয়। আমাদের দেশ অর্থাৎ আমাদের বাংলাদেশের ফসল আর অন্য দেশের ফসল কিন্তু অনেক আলাদা। সো আপনাকে এটা মানতে হবে। এখন আপনি বিদেশি একটা ছবি দিয়ে প্রচ্ছদ করে ফেললেন, সেটা তো হতে পারে না। হ্যাঁ, এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, যে আমাদের দেশের শিল্পী কম থাকলে যে জিনিসটা করতে হবে আমরা কথা, শিল্পীদের খুঁজে বের করতে হবে এবং শিল্পীদের এনকারেজ করতে হবে এবং শিল্পীদের কাছে যেতে হবে। তো বিষয়টা হচ্ছে যে হয়তোবা আগে একেবারেই ছিল না, এখন তো অনেক ভালো হচ্ছে কাজ, তারপরেও কিন্তু এখন অনেক ভালো কাজ হচ্ছে বাংলাদেশে। আপনি প্রতিবন্ধকতা আছে, হ্যাঁ, আপনি চিন্তা করতে পারবেন না এখন বর্তমান সময়ে আমি যদি 100-150 বুক কভার করি, এর পাশাপাশি আসেন ধ্রুবয়েশ, তারপরে আছে মাসুক হেলাল, এরা অনেক ভালো কাজ করছে বর্তমান সময়ে। তো তারা কিন্তু ভালোর পাশাপাশি শুধুমাত্র তাদের ছাত্র বা তাদের শিষ্যত্বদের তারা কিন্তু উৎসাহ দিচ্ছে, এনকারেজ করছে। যেমন আমি আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলি। হ্যালো, কেমন আছেন নওশিন? ভালো। নওশিন কোন ক্লাসে পড়ছো? 9 এ। ক্লাস 9 এ। এখন বলে ফেলো কোন বিভাগ থেকে খেলতে চাও? জানা অজানা। ঠিক আছে, জানা অজানা থেকে নওশিনকে তাহলে প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, 2016 সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন অপশন ক সেলনেস জোপান, অপশন খ পল বিটি, অপশন গ জোফাক টিয়ান। ঝটপট বলতে হবে। পল বিটি। অপশন খ পল বিটি। নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। 1909 সালে ঢাকায় প্রতিষ্ঠিত উদ্ভিদ উদ্যান বলথা গার্ডেনের প্রতিষ্ঠাতা অপশন ক জমিদার নারেন্দ্র নারায়ণ, অপশন খ হার্লি টমাস, অপশন গ প্রফুল্ল চন্দ্র রায়। এটাও ঝটপট বলতে হবে একদম। জমিদার নারেন্দ্র নারায়ণ। অপশন ক জমিদার নারেন্দ্র নারায়ণ। নিলাম এবং তোমার উত্তর সঠিক। তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে কি যাব? ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে, হেভেন অফ দ্য নেপাল বলা হয় কাকে? অপশন ক পোখরা, অপশন খ লুম্বিনী, অপশন গ কাঠমান্ডু। ক পোখরা। অপশন ক পোখরা। নিলাম এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো আপু। শুনছি, কে বলছো? আমি মাহি। কেমন আছো মাহি? ভালো। মাহি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ক্লাস 6। এখন বলো তুমি কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ। ঠিক আছে, খেলার মাঠ থেকে মাহিকে তাহলে প্রশ্ন করছি। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার পল পগবা কোন ক্লাবের হয়ে খেলছেন? অপশন ক লেস্টার সিটি, অপশন খ জুভেন্টাস, অপশন গ ম্যানচেস্টার ইউনাইটেড। বলে
ফেলতে হবে। অপশন ক লেস্টার সিটি। অপশন ক লেস্টার সিটি নিলাম, কিন্তু মাহি উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক ম্যানচেস্টার ইউনাইটেড। তো ভাই আমরা কথা বলছিলাম, আরো অনেক কিছু জানার আছে আপনার কাজ নিয়ে, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো, হ্যালো, আমি দীপ্তি বলছি। কেমন আছো দীপ্তি? খুবই ভালো। দীপ্তি, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে, ইনি অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ এককে 6টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। বলতে হবে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কত সালে। অপশন ক 2006 সালে, অপশন খ 2008 সালে, অপশন গ 2010 সালে। 2008 সালে। অপশন খ 2008 সালে নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ছবির এই আলোকচিত্র শিল্পীর নাম বলো। অপশন ক এম এ বাড়ি, অপশন খ আমানুল হক, অপশন গ বাবু ইসলাম। আমানুল হক। অপশন খ আমানুল হক, ভেবেচিন্তে বললে এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ, আপনি যাবো। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে ছবির এই ভাস্কর্যটির নাম বলো। অপশন ক বার্কি অ্যান্ড উইলস, অপশন খ মনুমেন্ট টু ইফোর্ট, অপশন গ ম্যাপ দ্য মিনার। মনুমেন্ট টু ইফোর্ট। অপশন খ মনুমেন্ট টু ইফোর্ট নিলাম, এবং তোমার এই উত্তরটাও একদম সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। আমরা প্রচ্ছদ নিয়ে অনেক কথা বললাম, তো এবার একটু আপনার যে এমনি ছবি আঁকা কি সেই প্রসঙ্গটা ফিরি। ছবি আঁকা কেমন চলছে এখন ছবি আঁকা? ছবি আঁকা শুরু হবে নেক্সট মাস থেকে শুরু হবে, আশা এখন করা হচ্ছে বইয়ের প্রেসারটা। এখন বইয়ের প্রেসারটা নেক্সট মাস থেকে আশা করা যায় শুরু হবে, এবং আবার বেরিয়ে পড়বো বিভিন্ন দেশ গ্রামে। আচ্ছা, জি জি, ছবি হ্যাঁ এঁকে বেড়াবো। এটা সবসময় দেখা যায় যে আপনি বিভিন্ন শহরে শহরে ঘুরে ঘুরে ছবি এঁকে বেড়ান, এটার কারণটা কি? আসলে বাংলাদেশটা তো অনেক সুন্দর, অর্থাৎ আমি যখন একটু বোর ফিল করি আচ্ছা। তখনই কিন্তু বের হয়ে যাই। আচ্ছা। অর্থাৎ বেরোনোর মধ্যে কিন্তু একটা থাকে যে আমি অমুক জায়গায় যাবো। যেমন গত মাসে গিয়েছিলাম চাঁদপুরে। আচ্ছা চাঁদপুরে আমার বৃহত্তর বেদেপল্লী ছিল, বেদেপল্লীতে কিছু ড্রয়িং করলাম। আচ্ছা। এবং ওদের যে জীবন যাপন, টংঘর, পাশাপাশি নিচে বেঁচে থাকা, নৌকার উপরে জীবন যাপন, তার মানে তাদের কম্পোজিশন, তাদের রং, খুব মজা পেলাম। অসংখ্য ড্রয়িং করলাম, অর্থাৎ ড্রয়িং এর পাশাপাশি ওয়াটার কালার করলাম। আচ্ছা। তো এই বিষয়গুলো আমার সব সময় থাকে। যেমন গত মাসে চাঁদপুর গিয়েছি, আর তারপরে মাসে আবার বরিশাল বা আদার্স অন্য কোথাও বা অন্য কোনো দেশে বা কোনো ভিলেজে বা কোনো গ্রামে বা কোনো মাঠে ময়দানে, যেখানে হোক। তারপরে হয়তো বা পাশাপাশি আরেকটা সাবজেক্ট পেয়ে গেলাম, হয়তো যাচ্ছি যেতে একটা সাবজেক্ট পেয়ে গেলাম, সেখানে হয়তো অসংখ্য নৌকার মাঝি মাল্লা আছে, এখানে বসে পড়লাম, বেশ কিছু কম্পোজিশন নিয়ে ফেললাম। আপনার নৌকা নিয়ে অনেকগুলো কাজ দেখেছি। হ্যাঁ, নৌকা নিয়ে অনেকগুলো কাজ আছে, পাশাপাশি তো বৃহত্তর সবকিছু বাংলাদেশের প্রকৃতির প্রভাবটা অনেক বেশি। হ্যাঁ, প্রকৃতি বেশি, অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি মানুষ, অর্থাৎ কৃষক, দিনমজুর, গরু, মহিষ। আসলে একটা ব্যাপার কি, আমি ছবি আঁকি, আমার ছবির মধ্যে যদি বাংলাদেশ না থাকে তাহলে আমি সফল শিল্পী নাই মনে করি। এটা আমি সবসময় সবাইকে বলি যে আমার ছবির মধ্যে বাংলাদেশ থাকতে হবে, যেহেতু আমি বাংলাদেশের শিল্পী। আর এই দেশকে যদি আসলে কি অনেক সময় চিন্তা হয়েছে যে আমি দেশের বাইরে প্রচুর এক্সিবিশন করবো, এবং এখনো ইচ্ছা আছে প্রচুর দেশের বাইরে এক্সিবিশন করবো, এবং যখনই এক্সিবিশন করবো বাংলাদেশের ছবি নিয়ে এক্সিবিশন করবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো মানুষের সামনে। আমার ইচ্ছা আছে এরকম। তো এই জন্যই বিভিন্ন জায়গায় ঘোরা, আরো ড্রয়িংগুলো আত্মস্থ করা, এবং রংকে আরো বিস্তার করা, এবং সুন্দর করে ছবিগুলো আঁকা। তো দেশের বাইরে এক্সিবিশনের কথা বলছিলেন, অলরেডি তো কিছু করা হয়েছে। হ্যাঁ, আমি চায়নাতে করেছি, ইন্ডিয়াতে করেছি, আমেরিকাতে করেছি, জাপানে করেছি। আচ্ছা, আর গেল বছর আপনার ভুটানে একটা আর্ট ক্যাম্পে গিয়েছিলেন, সেটা সম্পর্কে একটু জানতে চাইছি। গ্যালারি কায়ার আমন্ত্রণে ভুটানে গিয়েছিলাম। আচ্ছা। গ্যালারি ভুটানে গিয়েছিলাম প্রায় 9 দিনের সফর। আমার শ্রদ্ধেয় গৌতম চক্রবর্তী, যিনি গ্যালারির পরিচালক, শিল্পী, নিজেও ছবি আঁকেন, প্রচুর ছবি আঁকেন দাদা। তো দাদা কায়ার আমন্ত্রণে গেলাম আমরা। ওখানে তো শীত প্রধান দেশ, আমরা ছবি আঁকলাম, এবং ওখানকার মেঘের রং, মেঘের সাথে পাহাড়ের খেলা, যে ঘর্ষণ, যে রঙের পরিবর্তন, এবং খুব দ্রুত গতিতে রঙের পরিবর্তন ঘটে। এই মেঘের সাথে পাহাড়ের যে মিশ্রণ, এক্ষুনি দেখবেন সবুজ, একটু পরে দেখবেন ইয়েলো, এত বিউটিফুল।
এবং আমরা যখন গেলাম তখন কিন্তু এটা হচ্ছে একটু কম শীত ছিল, এখন তো বেশি উইন্টার, অর্থাৎ বরফ পড়তেছে এরকম অবস্থা। তা আমরা তখন কম শীত ছিল, কম শীত মানে আমাদের দেশের মতো শীত। আচ্ছা, তার মানে আমি এত মজা করে ছবি এগুলো এঁকেছি, এবং তখন একটু রেনি, একটু একটু বৃষ্টি বৃষ্টি হতো, আবার পরিবর্তন হতো রঙের। হ্যাঁ, আগস্টে। এবং ওদের জীবনযাপন সম্পূর্ণ হিল ট্রেক্স, সম্পূর্ণ হিল ট্রেক্স, ওদের হিলগুলো, ওদের শহরগুলো সবগুলো হিল কেটে 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 করা, অর্থাৎ কম্পোজিশন করাই থাকে। মানে আমরা তো একটা ফ্ল্যাট ল্যান্ডে গেলে কম্পোজিশন করে নিতে হয়, আর ওইখানে গেলে কম্পোজিশন করাই আছে, কম্পোজিশন করা আছে। যেহেতু কম্পোজিশন করা আছে, যেখানে সেখানে বসে পড়লে হয়ে গেল, আমি শুধু ড্রয়িং করে রংটা লাগাই দিই। পাশাপাশি মূলত এটা জল রঙের আর্ট ক্যাম্প ছিল, জল রংটাকে জল রঙের ছবি এরকম নামে ছিল। তো মানে ভুটানের জল ছবি। তো যাই হোক, আমরা প্রচুর জল রং করলাম, আমি তো প্রায় 20টা ওয়াটার কালার করেছি। তো জল রং প্রসঙ্গে আরেকটা কথা মনে হলো, যে কিছুদিন আগেই আপনাদের 3 তারিখে একটা ওয়ার্কশপ শেষ হলো জল রং বিষয়ক, জলের ধারার। তো সেটা সম্পর্কে জানবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? নুসাইবা নাওয়াল। কেমন আছেন নুসাইবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নুসাইবা কোন বিভাগ থেকে খেলতে চাও? ঝটপট বলতে হবে। গুণীজনের বাণী। গুণীজনের বাণী, ঠিক আছে। গুণীজনের বাণী থেকে নুসাইবাকে প্রশ্ন করছি, এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, জীবন এক কঠিন খেলা, সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারলে এই খেলায় জেতা যায়। মানব জীবন নিয়ে করা এই বিখ্যাত উক্তিটি কার? অপশন ক এপিজে আব্দুল কালাম, অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ক কাজী নজরুল ইসলাম। ছটপট বলতে হবে। এপিজে আব্দুল কালাম। অপশন ক এপিজে আব্দুল কালাম নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। শিক্ষা হচ্ছে মানুষের শক্তি, ভাষার মাধ্যমেই সেই শিক্ষা, কে বলেছেন? অপশন ক হুমায়ুন আজাদ, অপশন খ ডক্টর আহমেদ শরীফ, অপশন গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অপশন গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিলাম, এবং তোমার এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ, যাব। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে, সংগ্রামী জীবন, দীর্ঘ এবং আনন্দপূর্ণ জীবন প্রায়শই ক্ষণিকের হয়, কার রচনার অংশ এটি? অপশন ক জ্যাকব এরিস, অপশন খ এরিস্টটল, অপশন গ থমাস মুর। খ এরিস্টটল। অপশন খ এরিস্টটল নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক জ্যাকব এরিস। তো ভাই, ছোট করে আপনি যদি আমাদের সেই জলের ধারার জল রঙের ওয়ার্কশপের বর্ণনাটা যদি দিতেন। 10 জন প্রশিক্ষক ছিলেন আপনারা। জলের ধারার জন্ম হয় 2010 সালে। জলের ধারার মূলত শুরু হয় শিল্পী বীরেন সোম, অলোকেশ ঘোষ এবং সাথে আমি সহকারী শিল্পী হিসেবে। তো জলের ধারা বলতে যেহেতু জল রং, সেহেতু বীরেন সোমের নাম দেয়া, বীরেন স্যারের নাম দেয়া জলের ধারা। তো এই ওয়ার্কশপে আপনারা টোটাল কতজন শিক্ষার্থীকে আপনারা প্রশিক্ষণ দিয়েছেন? আমরা গত বছরে প্রায় 1.5 শতাধিক, আচ্ছা, সারা বাংলাদেশ থেকে আসা, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসেছে স্টুডেন্টরা শুধুমাত্র জল রং করার জন্য। চমৎকার। অর্থাৎ আমাদের জলের ধারার যেটা বিষয়, সেটা হচ্ছে প্রতি বছরে জাতীয়ভাবে এটা হয়, এবং এই জাতীয়ভাবে হওয়ার পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে জল রঙের একেবারে প্রাথমিক বিষয়গুলো শেখানো হয়। আচ্ছা, তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ, জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ, সবাইকে দোয়া রাখলাম, এবং এনটিভি কে শুভেচ্ছা স্পেশালি। ধন্যবাদ। দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।